দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর যে খবরের দিকে নজর রাখবো, পদত্যাগ না করার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে হতে পারে সাংবিধানিক জটিলতা। কিভাবে তৈরি হবে এই নতুন সরকার? পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি জটিলতা তৈরি হতে পারে এবং কি কি বিষয় সেখানে তৈরি হতে পারে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম 2011-তে মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং হারের পরেও কিন্তু তিনি তার পদ থেকে সরতে চাইছেন না। যা অসম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না? যদি সত্যি পদত্যাগ না করেন তবে কি হতে পারে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে, যেখানে তিনি স্পষ্টত বলেছিলেন যে তিনি লোকভবনে যাবেন না এবং তিনি ইস্তফা দেবেন না। গতকাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. আপনাদের শোনালাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, এবং তিনি যদি পদত্যাগ না করেন তাহলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জানবো। রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে, সেক্ষেত্রে কি কি বিষয় তৈরি হতে পারে? তিনি যদি পদত্যাগ না করেন পরবর্তীতে কি সিদ্ধান্তই বা নেওয়া হবে রাজ্যপালের তরফে? দেখো, এটা একেবারে ধ্রুপদী অর্থে, ক্লাসিক্যাল অর্থে একটি সাংবিধানিক সংকট যেটা তৈরি হয়েছে। ভারতীয় সংবিধানের 172 নম্বর ধারায় এই রাজ্য সরকার এবং রাজ্য বিধানসভার ব্যাপারে বলা রয়েছে। সেখানে স্পষ্ট বলা রয়েছে যে সাধারণভাবে এই বিধানসভা এবং সেই বিধানসভার থেকে আস্থা নিয়ে যে মন্ত্রিসভা গঠিত হবে তাদের মেয়াদ 5 বছর। কিন্তু কোনো মন্ত্রিসভা যদি তার মধ্যেই বিধানসভার আস্থা হারায়, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো নো কনফিডেন্স মোশন সফল হয় বা কোনো বড় গুরুত্বপূর্ণ বিল পাস করাতে তারা ব্যর্থ হয়, তাহলে তাদেরকে চলে যেতে হবে এবং রাজ্যপালও তাদেরকে চলে যেতে অ্যাডভাইস করতে পারেন। কিন্তু সেরকম কোনো পরিস্থিতি যেহেতু এখানে তৈরি হয়নি, তাই সাধারণভাবে 5 বছর হচ্ছে বিধানসভার মেয়াদ এবং 5 বছর হচ্ছে মন্ত্রিসভার মেয়াদ। এর দুটি ব্যতিক্রম, একটি ব্যতিক্রম আমি আগে বললাম যে যদি মাঝপথে আস্থা হারায়, আরেকটি ব্যতিক্রম হচ্ছে সংবিধানে এরকম একটা প্রভিশন আছে যেখানে বিধানসভার মেয়াদ বাড়ানো যেতে পারে। এইরকম একটি ঘটনা ঘটেছিল 1975 সালে যখন জরুরি অবস্থা জারি হয়েছিল। তখন দেশের পার্লামেন্ট এবং বিধানসভাগুলোর মেয়াদ 6 মাস করে বাড়ানো হয়েছিল। আমাদের যারা একটু পেছনের দিকের ইতিহাস মনে পড়বে তারা মনে করতে পারেন যে 71 সালে লোকসভা নির্বাচন হয়েছিল, তারপরে 75 সালে, 71 আর 76 সালে নির্বাচন ডিউ হয়ে গেছিল। কিন্তু 76 সালে তো নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছিল 77 সালে। কেন না, ওই সময় পার্লামেন্টের মেয়াদ বাড়ানো হয়েছিল, পার্লামেন্টে বিল পাস করে 6 মাস করে বাড়ানো হয়েছিল। বিধানসভাগুলোর মেয়াদ বাড়ানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই বিধানসভাগুলো যখন ইন্দিরা গান্ধী হেরে যান তখন সেই বিধানসভাগুলোকে ডিসলভ করা হয়েছিল, সেটা অন্য ইতিহাস। সুতরাং এই পথ রয়েছে বিধানসভার মেয়াদ বাড়ানো। এক্ষেত্রে যেহেতু সেটাও কার্যকরী হচ্ছে না, সুতরাং এই বিধানসভার মেয়াদ আগামীকাল 7 মে শেষ হতে চলেছে
এবং মুখ্যমন্ত্রী হিসেবে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন 5 মে গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। আজকে তার হয়ে গেল 5 বছর 1 দিন। আর আগামীকাল শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ, আর মাত্র 24 ঘন্টা বাকি। এই রকম সময় আজকে 6 তারিখ, এটা নিয়ে আমরা কথা বলছি। এখন এক্ষেত্রে কি কি হতে পারে তার আগে আমরা এটা বলে নেব যে বিরোধী পক্ষের আরও 2টি রাজ্যে মুখ্যমন্ত্রীরা হেরেছেন। যেমন এক, MK স্ট্যালিন, তিনি হেরেছেন। তিনি গতকালই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। রাজ্যপাল তার পদত্যাগ গ্রহণ করেছেন এবং পরবর্তী মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন। এটাই চলতি রীতি। একইভাবে কেরালায় বিজয়নও 5 তারিখেই পদত্যাগ করেছেন এবং একইভাবে তাকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে গভর্নরের পক্ষ থেকে। এখানে পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম হলো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা যদি মনে করে দেখি, 2011 সালে যেদিন কাউন্টিং হচ্ছিল সেই দিনই দুপুরবেলা বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে পৌঁছে যান এবং পদত্যাগ করেন। বুদ্ধদেব ভট্টাচার্যকেও কেয়ারটেকার চিফ মিনিস্টার হিসেবে কাজ চালিয়ে যেতে বলা হয় যতদিন না পর্যন্ত পরবর্তী মন্ত্রিসভা গঠিত হয়। এখন এক্ষেত্রে আজকে রাজ্যপালের সামনে কি কি রাস্তা খোলা আছে? 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন। তিনি চিফ মিনিস্টারকে বলতে পারেন, যেহেতু আপনার মেয়াদ শেষ হয়েছে এবং পরবর্তী বিধানসভা গঠিত হবে, সেখান থেকে পরবর্তী মন্ত্রিসভা গঠিত হবে, সুতরাং আপনি সাংবিধানিকভাবে আর মুখ্যমন্ত্রী থাকতে পারেন না, আপনি পদত্যাগ করুন। এই রকম কমিউনিকেশন, এরকম চিঠি বা এইরকম কমিউনিকেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে পারে গভর্নর রবির কাছ থেকে, এবং তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তাহলে সাংবিধানিক সংকট মিটে যাবে। তখন গভর্নর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন, পরবর্তী মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত আপনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যান। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা না শোনেন, তাহলে আগামীকাল 7 তারিখে যখন বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, গভর্নর রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন। যদি রাজ্যপাল বরখাস্ত করেন তাহলে তাকে কয়েকদিনের জন্য একটা কেয়ারটেকার মন্ত্রিসভা গঠন করতে হবে। সেটা যারা আছে তাদেরকে নিয়েও গঠন করতে পারেন বা অন্য কোনো লোককে দিয়েও গঠন করতে পারেন, কিন্তু যাদের নিয়ে তিনি গঠন করবেন তাদেরকে মন্ত্রী হিসেবে 3 দিনের জন্য হলেও শপথ নিতে হবে। তারা শপথ নিয়ে মন্ত্রিসভায় আসবেন, কেয়ারটেকার মন্ত্রিসভা তৈরি হবে যতদিন না পর্যন্ত নতুন বিধানসভার আস্থা ভাজন মন্ত্রিসভা শপথ নিচ্ছে। তৃতীয় রাস্তা হচ্ছে সেই কথাটা, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, একেবারে ক্লাসিক্যাল অর্থে সাংবিধানিক সংকট হবে। আগামীকাল 7 তারিখ থেকে শুরু হবে সেই সাংবিধানিক সংকট। কনস্টিটিউশনাল মেশিনারির ব্রেকডাউন হবে। কনস্টিটিউশনাল মেশিনারির ব্রেকডাউন যদি হয় তাহলে এটা যথেষ্ট কারণ এ রাজ্যে কেন্দ্রীয় সরকার 356 ধারা প্রয়োগ করতে পারে। সেক্ষেত্রে এ রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হবে। রাষ্ট্রপতির শাসন আসলে রাজ্যপাল দ্বারা পরিচালিত একটা সরকারি ব্যবস্থা, যেখানে কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী থাকবেন না। সেটা চলবে 3-4 দিন পর্যন্ত, যতদিন না নতুন বিধানসভা গঠিত হয়ে সেখানে আস্থাভাজন মন্ত্রিসভা গঠিত হয়। সুতরাং এই কয়েকটি রাস্তাই কেবলমাত্র রাজ্যপাল রবির কাছে খোলা রয়েছে। কিন্তু যাই হোক, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কেয়ারটেকার মুখ্যমন্ত্রী নন, তিনি ফুল মুখ্যমন্ত্রী। আজ পর্যন্ত রাজ্যে যা যা হচ্ছে, সেটা উন্নয়ন হোক, আইন শৃঙ্খলা হোক বা কোনো দুর্ঘটনাও যদি ঘটে, সব কিছুর জন্য সরকারি স্তরের সর্বোচ্চ নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এখনো পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত। হ্যাঁ,
একদম। এবং সেক্ষেত্রে আশিস দা, একটা বিষয় জানতে চাইবো, এই যে আমরা অতীতের ক্ষেত্রেও অভিজ্ঞতা আমরা দেখেছি যে 2011-তে যখন বামফ্রন্ট সরকার ভেঙে পড়ে এবং সেই সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পদত্যাগ করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সংগঠন ভেঙে পড়েছে। তাই এই প্রক্রিয়াটা যাতে না হয়, অর্থাৎ সংগঠন যাতে ভেঙে না পড়ে, সেই জায়গা থেকে কি কৌশলী বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যাতে তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল না ভেঙে পড়ে? এর সঙ্গে সংগঠনের কোনো যোগাযোগ নেই। যেটা হবার সেটা 24 ঘন্টা আগে হবে বা পরে হবে। অন্য সকলেরও সংগঠন আছে, ডিএমকেরও সংগঠন আছে, কেরালায় সিপিএমেরও সংগঠন আছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় যে ইল অ্যাডভাইসড ডিসিশন, ভুল পরামর্শের ডিসিশনের জন্য আজকে পশ্চিমবঙ্গে যেসব নানা রকম হিংসার ঘটনা ঘটছে, গতকালও ঘটেছে, আজও ঘটছে, আগামীকালও ঘটতে পারে, এই সব কিছু ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে। তিনি যদি পদত্যাগ করতেন, তাকে যদি কেয়ারটেকার চিফ মিনিস্টারও থাকতে বলা হতো, তাহলেও এখন রাজ্যে যা ঘটছে তার দায়িত্ব গভর্নরের ওপর গিয়ে পড়তো, তার দায়িত্ব মূলত কেন্দ্রীয় সরকারের উপরে গিয়ে পড়তো। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেছেন, তাই যা চলছে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো নয়। তার অধীনে স্বরাষ্ট্র রয়েছে, তিনিই পুলিশের ব্যাপার দেখছেন। এই মুহূর্তে অন্তত সাংবিধানিকভাবে, আইনগতভাবে তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী। সুতরাং এটা বরং একটা ইল অ্যাডভাইসড অবস্থায় রয়েছেন উনি। ওনাকে ভুল পরামর্শ দেওয়া হয়েছে, ভুল সিদ্ধান্ত হয়েছে, যার কোনো সুফল দেখতে পাওয়া যাচ্ছে না। কেবলমাত্র ওনার যে আরেকটু ডিসক্রেডিটেড হয়ে যাওয়া জনমানসে, ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হলো। 15 বছরের চিফ মিনিস্টার 24 ঘন্টা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার একটা ইচ্ছে প্রকাশ করছেন, এইরকম একটা মনে হচ্ছে। এটার এমনি এছাড়া আর কোনো কারণ বা কোনো ফল দেখতে পাওয়া যাচ্ছে না। কুফল ছাড়া সুফল দেখতে পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।